দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। হাজির হলাম আরও এক সেট নতুন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি ঢাকা বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জিওল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রথম প্রশ্নটি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে সাইন থিটা ইকুয়ালস টু হাফ হলে ট্যান থিটা সমান কত। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি মান হলে এখানে ট্যান থিটা হবে, তাহলে ট্যান 30 ডিগ্রি, আর ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এই 1/√3 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রশ্ন একের উত্তর হচ্ছে ক, কারণ কতে আমরা দেখতে পাচ্ছি 1/√3। প্রশ্ন দুইটা আমরা একটু খেয়াল করি। প্রশ্ন দুইয়ে কী বলা হয়েছে? 0.45 ইকুয়ালস টু হোয়াট, যেখানে 4 এবং 5-এর উপরে দুইটি পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে এই পৌনঃপুনিক তুলে দিতে পারি আমরা। দেখো এখানে লিখতে পারি 45, দশমিক তুলে দিলাম, বাই প্রত্যেকটি পৌনঃপুনিকের জন্য আমি একটা করে 9 পাই। তাহলে প্রথম পৌনঃপুনিকের জন্য যা পাবো একটা 9, পরবর্তী পৌনঃপুনিকের জন্য পাবো একটা 9। এখন কিন্তু এটাকে ভাগ করা যায়। কত দিয়ে ভাগ করা যায়? 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 45কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 5 নং 45, আর 99কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 11 99। তাহলে 5/11 এটাই হলো আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রশ্ন 2-এর উত্তর হচ্ছে খ। দেখো আমরা এই খতে দেখতে পাচ্ছি 5/11। 3 নম্বর প্রশ্নটি আমরা খেয়াল করি, যেখানে বলা হচ্ছে 2x + y = 1 ও x = -4 সমীকরণ দ্বয়ের সমাধান বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত? আচ্ছা, তাহলে x এর মানটা কিন্তু আমরা জানি -4। এখন আমাদের যে কাজটা তা হচ্ছে y এর মানটা বের করা। আচ্ছা, y এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো 2x + y = 1। এখন দেখো x এর মান কিন্তু -4, তাহলে x এর পরিবর্তে লেখা যায় -4 + y = 1। আচ্ছা, -4 এর সাথে 2 গুণ করলে কি হবে? -8 + y = 1। এই -8কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে y = 1 + 8, দ্যাটস মিন y = 9। আচ্ছা, y এর মান কত পেলাম? 9, আর x এর মান কি দেওয়া ছিল? -4। এখন দেখো আমি এটাকে 4টা ভাগ করি, চতুর্ভাগ। এটা হচ্ছে আমার x অক্ষ। যদি এটা x অক্ষ হয় তাহলে এটা x, এইটা হবে x, আর এটা হবে x প্রাইম। এটাকে ধরলাম y, তাহলে এটা হবে y প্রাইম। এটা হচ্ছে 0 বিন্দু। আচ্ছা, এখন দেখো x এর এদিকার মানগুলো হচ্ছে প্লাস, x এর এদিকার মানগুলো হচ্ছে মাইনাস, y এর এদিকার মানগুলো হচ্ছে প্লাস, y এর এদিকার মানগুলো হচ্ছে মাইনাস। এখন দেখো y এর মান কত? 9। y এর মান হচ্ছে 9, তাহলে এই ঘরে হবে, এই ঘরে হবে, অর্থাৎ উপরের দিকে যাবে, এই অক্ষের উপরে হবে। এই অক্ষের উপরে কোথাও 9, 1 2 3 4 এরকম 9 ঘরে যায় y এর মানটা বসবে। আর x এর মানটা হচ্ছে -4, তাহলে x এর মাইনাস মানটা এদিকে যাবে, 1 2 3 4, এইটা যে এরকম একটা জায়গায় মিলবে। তাহলে আমরা দেখি যে এই ঘরটা, তাহলে এই ঘরটা হচ্ছে এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর। তাহলে আমাকে বলা হয়েছে কি যে কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, কারণ আমরা দ্বিতীয় ভাগ দেখতে পাচ্ছি, এখানে দ্বিতীয় ভাগ। 3 নম্বর প্রশ্নের উত্তর গ, যেখানে দ্বিতীয় ভাগকে দেখতে পাচ্ছি। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি খেয়াল করি। দেখো 4 নম্বর প্রশ্নে 2x = 1/8 হলে x এর মান কত? তাহলে এখান থেকে আমার x এর মানটা বের করতে হবে। এটা একটা সূচকের অঙ্ক দেখতে পাচ্ছি, এখানে 2 হচ্ছে বেস, তার পাওয়ার হচ্ছে x = আচ্ছা 1/8 দেয়া আছে। আমরা কিন্তু চাইলে এই 1/8কে আমরা লিখতে পারি এই 1/2 এর উপর কিউব দিয়ে লিখতে পারি, বা এখানে 2x-কে আমরা লিখলাম, আর এখানে 1/2 কিউবকে কিন্তু আমরা চাইলে 2⁻³ আকারে লিখতে পারি, কারণ 1/2 কিউব এটাই আসলে 2⁻³। এখন দেখো দুই পাশের বেস কিন্তু সেম, আমরা চাইলে এ পাশের বেস এবং এ পাশের বেসকে বাদ দিয়ে দিলে থাকে কি x = -3। তাহলে এই যে -3 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, -3। আমরা 5 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে a = 3 4, b = 1 2 3 হলে b বাদ a সমান কত? আচ্ছা, এখানে আমি b থেকে a কে বাদ দিব। তাহলে b এর মান কি আছে? দেখো 1 2 3 লিখলাম, তার থেকে বাদ দিব কি এর মানটা। এর মান কি আছে? এখানে 3 আর 4।
তাহলে এখানে কি বাদ দেওয়া যায়, এই যে 3টা আছে আর এই 3টা বাদ দেওয়া যায়। তাহলে আমি বি থেকে কি বাদ দিতে পারি না, 1 এবং 2। এই 1 এবং 2 হবে আমার এই প্রশ্নের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা উপাদান আছে 4, এই 4 আসলে আমাদের উত্তরের মধ্যে আসবে না, কারণ আমি বি থেকে এ কে মাইনাস করব। তাহলে বি থেকে শুধুমাত্র এই 3টিকে মাইনাস করা যায়, 1 এবং 2কে মাইনাস করা যায় না। তাহলে 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রশ্ন 5-এর উত্তর হচ্ছে ক। এবার আমরা প্রশ্ন 6 খেয়াল করি, যেখানে x³ - 2x - 4 একটি রাশির উৎপাদক কোনটি আছে। একটা রাশি দেওয়া আছে, সেটার উৎপাদক বের করতে বলা হয়েছে। এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উৎপাদকটা আছে, আমরা এখানে এক্সের এমন কোনো মান ধরে নিব যে মান ধরলে এই রাশির মানটা আসবে 0। তাহলে এই মানটা হতে পারে 1, 2, 3 প্লাস -3 থেকে +3 পর্যন্ত সর্বোচ্চ মান হতে পারে। এর মধ্যে আমরা উত্তর পেয়ে যাই। তাহলে এখানে দেখি আমরা কি বসালে আসলে এই রাশির মানটা 0 হয়। দেখো এখানে x³, যদি আমি এখানে মান 2 বসাই, তাহলে এখানে দেখো 2 বসালে এইখানে হবে কত, x এর মান 2 মাইনাস 2 ইন্টু x এর মান 2 মাইনাস 4। তাহলে দেখো এখানে হচ্ছে কত, 8, 2 এর কিউব করলে হয় হচ্ছে 8, এখানে -4 -4, তাহলে 8 - 8 = 0। তাহলে কি হচ্ছে, x এর মান যদি 2 হয় তাহলে এই রাশির সমান 0 হয়। x এর মান নিয়েছিলাম +2, x এর মান যদি +2 হয় তাহলে এখানকার উৎপাদক হবে x - 2। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। এখন আমরা 7 নম্বর প্রশ্নটি খেয়াল করি। দেখো একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে আমরা PQR একটি ত্রিভুজ, যেখানে কিউটা হচ্ছে সমকোণ। আচ্ছা, এই আর অর্থাৎ থিটার মান দেয়া আছে 60 ডিগ্রি। এই PR বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 10 একক। বলেছে কি PQ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা যদি থিটা হয় আর এই হচ্ছে PQ বাহু, PQ বাহুর মান বের করতে হবে। তাহলে থিটার বিপরীত বাহুকে আমরা বলে থাকি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সূত্র আসে কিসের, সাইনের। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে PQ, আর অতিভুজ হচ্ছে PR। তাহলে সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে সাইন 60 ডিগ্রিকে তুলে দিয়ে আমি √3/2 লিখতে পারি। এখানে PQ এর মানটা বের করব, তাহলে PQ এমন থাক। আর PR এর মান দেখো দেয়া ছিল কত, 10 একক, তাহলে এখানে লেখা যায় 10। এখন একটু আর গুণন করব। এখানে গুণ করলে কি হচ্ছে, দেখো 2PQ = 10√3। এই 2 গুণ ওপাশে পাঠালে হয়ে যাবে ভাগ। তাহলে PQ = 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5√3। এই 5√3 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, 5√3। আমরা 8 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যে একটি অনুক্রমের সাধারণ পদ 1/3n। একটি অনুক্রমের সাধারণ পদ 1/3n হলে দ্বিতীয় পদ কত। আচ্ছা, এখানে দেখো একটা অনুক্রম দেখতে পাচ্ছি আমরা, যেখানে একটা সাধারণ পদ দেওয়া আছে 1/3n। এই n এর বিভিন্ন মান হতে পারে 1, 2, 3, 4, 5, আমরা ইত্যাদি মান বসিয়ে দেখব যে এই পদটার পরবর্তী পদটা আসলে দ্বিতীয় পদটা কী হয়। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে দেখো 1/3 = 1/3। যদি n এর মান 2 হয় তাহলে n এখানে 3 উপর হবে 2 = 1/9। তাহলে এই পদের পরবর্তী পদ হবে এইটা। তাহলে দ্বিতীয় পদ কোনটা হবে, 1/9। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 1/9। আমরা 9 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যে PQR ক্রমিক সমানুপাতিক। এখানে দেয়া আছে PQR ক্রমিক সমানুপাতিক হলে এটার মান কত। তাহলে PQR যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা P/Q = Q/R লিখতে পারি। তো এখানে একটু আর গুণন করি। দেখো Q আর Q যদি গুণ করি তাহলে এখানে হবে Q² = PR। Q² = PR। আচ্ছা, একটা মোটামুটি Q² এর মান অথবা PR এর মান Q² বা Q² এর মান PR বের করলাম। এখন এটাকে আমরা একটু সমাধান করি। অঙ্কটা ছিল কি, যে P² + Q² Q² + R²। এখন আমি এখানে মান বসিয়ে দিব। P² + Q² এর মান বের করছি, কি বের করছি, Q² এর মান PR। তাহলে Q² এর পরিবর্তে লিখব PR। নিচে দেখো Q² এর মান বের করছি কি PR, তাহলে লিখব হচ্ছে PR প্লাস
আর স্কোয়ার। উপর থেকে কি কমন নেওয়া যায়? উপর থেকে পি কমন নেওয়া যায়। যদি পি কমন নিই তাহলে পি প্লাস আর। নিচ থেকে কি কমন যায়? আর কমন যায়। যদি আর কমন নিই তাহলে এখানে হয় পি প্লাস আর। পি প্লাস আর যদি কেটে যায় থাকে পি বাই আর। এই পি বাই আর হলো আমার এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 9 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? পি বাই আর। পি বাই আর কোথায় আছে? আছে খতে। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হলো খ, পি বাই আর। আমরা 10 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে বলা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 32 মিটার ও 64 মিটার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 32 মিটার ও 64 মিটার এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত মিটার? আচ্ছা, এখানে আমাকে বের করতে বলা হয়েছে লম্ব দূরত্ব, অর্থাৎ ট্রাপিজিয়ামটির উচ্চতা বের করতে হবে। তাহলে দেখো, ট্রাপিজিয়ামের দুইটা বাহু, একটা যদি এ হয় অন্যটি বি হবে। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র থেকে আমরা জানি হাফ ইন্টু এ বি ইন্টু এইচ। তাহলে এখানে এ বি, এ হচ্ছে ধরো 32, তাহলে এখানে লিখতে পারি 32 প্লাস হচ্ছে 64, দুইটা বাহু, তাকে 2 দিয়ে ভাগ করলাম। করলে আমি যে মানটা পাচ্ছি এই মানটার সাথে এইচ গুণ করলে হবে আমার ক্ষেত্রফল। কিন্তু প্রশ্নে বলছে ক্ষেত্রফল হবে কত? 768। তাহলে এই মানটা সমান 768 কিন্তু লেখা যায়। তাহলে এখানে আমরা 64 এবং 64-এর সাথে যদি 32 যোগ করি তাহলে কত পাচ্ছি? 96। তাহলে এখানে হচ্ছে 96 ইন্টু এইচ বাই 2, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে আমার ক্ষেত্রফল কত দেয়া দেখো, 768। এখান থেকে আমি এইচের মানটা বের করব। তাহলে এইচটা থাক এখানে 768, এখানে যে 2 ছিল ভাগ, পক্ষান্তর করলে এটা গুণ হয়ে যাবে। আর 96 ছিল এইচের সাথে গুণ সম্পর্কে, তো পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাচ্ছে। এখন আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে যে মানটা পাচ্ছি সেটাই হবে আমার এই প্রশ্নের উত্তর। তাহলে আমি হিসাবটা করে ফেলি। মানটা পাচ্ছি হচ্ছে 16। তাহলে এইচের মান কত? 16। তাহলে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে কি? আমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব এইচ আর এইচের মান 16। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, যেখানে আমরা 16 দেখতে পাচ্ছি। আমরা 11 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 11 নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেয়া আছে, যে সমীকরণ থেকে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে 11 নম্বর সমীকরণটা আমরা একটু সমাধান করে এখান থেকে এক্স এর মানটা বের করি। তাহলে এখানে সমীকরণে আছে কি 3 ইন্টু 5x মাইনাস 3 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখানে দেখো, আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যাদেরকে পাচ্ছি 5x মাইনাস 3, তাদের সাথে 3 হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে গুণ করে দিই, 15x মাইনাস 3-এর সাথে মাইনাস 3 গুণ করলে হবে 9 ইকুয়ালস টু 2x প্লাস 4। ওকে, এখন সব এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে 15x মাইনাস 2x, এটা এই পাশ থেকে মাইনাস হয়ে যাবে। 4, এই যে 9 ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9। 15 থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে হবে 13x ইকুয়ালস টু 13। আচ্ছা, 13 এ পাশে গুণ ও পাশে পাঠালে ভাগ হয়ে যায়। তাহলে 13কে 13 দ্বারা ভাগ করলে আমি কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 1। তাহলে এক্স এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন এক্স এর মান 1, তার মানে 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে দেখো এক্স এর মানটা 1। এবার আমরা 12 নম্বর প্রশ্নটি খেয়াল করি। দেখো 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? তাহলে আমরা এক কাজ করি, এই 0.0025 এর বর্গমূল করে দিলাম। দিলে আমি কত মান পাচ্ছি? মান পাচ্ছি 0.05। দেখো, এটা কিন্তু 0.05, এই যে ভগ্নাংশটা বা এই যে আমরা যে দশমিকের যে ভগ্নাংশটা পেলাম, এটা আসলে দেখো 0.05, মানে এটা শেষ হয়ে গেছে। তাহলে এটা সসীম দশমিক। এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। আমরা 13 নম্বর প্রশ্নটি খেয়াল করি। দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছি। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পি এ এবং পি বি দুটি স্পর্শক হলে কোণ এ ও বি, অর্থাৎ কোণ এ ও বি, এই কোণটার মান নির্ণয় করতে হবে। তোমরা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে স্পর্শক। এটা কি? স্পর্শক। এই এ বিন্দুতে এবং বি বিন্দুতে পি এবং পি বি দুটি স্পর্শক। দেখো, এই যে ও বি, এটা কিন্তু স্পর্শ বিন্দুগামী সরলরেখা। ও বি যে ব্যাসার্ধটা, এটা স্পর্শ বিন্দুগামী। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এখানেও সে একই শর্ত,
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুইটা মিলে 180 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তাহলে 2 সমকোণ পেয়ে গেলাম, তাহলে বাকি দুইটা মিলে হবে 2 সমকোণ। তাহলে এইটার মান তো 55 ডিগ্রি জানি, এটার মান কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। মাইনাস করলে আমি যে মানটা পাচ্ছি ওটাই হবে আমার এই প্রশ্নের উত্তর। 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, মাইনাস করলে আমি পাচ্ছি 125 ডিগ্রি। এই 125 ডিগ্রি হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ 125 ডিগ্রি। আমরা 14 নম্বর প্রশ্নটি খেয়াল করি, ভালো করে খেয়াল করে একটা চিত্র দেখতে পাচ্ছি এখানেও, যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত। দেখো এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে এ বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। ওকে, আর বিসি বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6। তাহলে এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এর ক্ষেত্রফলটা কী হবে? তাহলে এই যে এইখানে আমি পাচ্ছি হচ্ছে, দেখো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি কত? 8 × 6 = 6 × 8 = 48। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। মাথায় রেখো যে আমরা একটা ক্ষেত্রফল বের করছি, যেটা হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এখন যদি আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি আর সেখান থেকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি গাঢ় অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখন আমার কাজ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করা। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান তো আমি জানি 3.1416, এখন আমার প্রয়োজন হচ্ছে আর এর মানটা। এখন বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটি অর্থাৎ যে আয়তক্ষেত্রটি অন্তর্লিখিত হয়েছে, দেখো এই আয়তক্ষেত্রের যে কর্ণ, সেই কর্ণটি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে যদি বৃত্তের ব্যাস আমি জানি, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ পাবো। আর আয়তক্ষেত্রের কর্ণের মান যদি বের করতে পারি, তাহলে আমি বৃত্তের ব্যাস পেয়ে যাব। তাহলে আমার এখন কাজ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ বের করা। তাহলে এই বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 8 আর এই বাহুর দৈর্ঘ্য ছিল 6। তাহলে কর্ণ কী হবে? √8² + 6² তাহলে আমরা মানটা বের করে নিই, √8² + √6²। তো আমি এই যে মানটা অর্থাৎ এসির যে মান, এই এসি কিন্তু আসলে এখানকার কর্ণ, আর এসি যে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাস। তাহলে এই মানটা আসছে 10 একক বা 10 সেন্টিমিটার। তাহলে এসির মান যে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো ব্যাসার্ধ। তাহলে 2 দিয়ে ভাগ দাও, দিলে আমি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। তাহলে এই যে সূত্র মানে হচ্ছে বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রে যদি আমি এই মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পায়ের মান কত? 3.1416 ইন্টু এখানে হচ্ছে 5, তার মানে 5-এর উপরে স্কোয়ার করলে কত হচ্ছে? 25। তাহলে আমরা এখন এই মানটা বের করতে পারবো। মানটা আমি বের করেছি, কত আসছে? 78.54। তাহলে এখানে মানটা আসছে হচ্ছে 78.54। এটা হচ্ছে সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। আমি কিন্তু আগেই একটা ক্ষেত্রফল বের করেছিলাম, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে যদি আমি এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে যে অংশটা থাকবে সেটাই মূলত এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে মাইনাস করে দিই 48 মাইনাস করলে আমি মানটা পাচ্ছি কত? 30.54। অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 30.54। 14 নম্বর প্রশ্নের উত্তর ঘতে আমরা দেখতে পাচ্ছি 30.54। চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। নিচের তথ্যের আলোকে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। নিচে একটা তথ্য দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা সারণী দেয়া আছে, যেখানে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। গণসংখ্যা দেওয়া আছে 6, 10, 16, 20, 30 আর হচ্ছে 5। বলেছে কি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত? আচ্ছা, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান চাচ্ছে। তো এফসি এর মান বের করার আগে আমাদের এখানে এন অর্থাৎ টোটাল গণসংখ্যাটা বের করতে হবে। তো এখানে আমরা সবগুলো গণসংখ্যা যোগ করি, তাহলে একটা মান পাবো। মানটা পাচ্ছি 17, অর্থাৎ এখানে এন এর মান হচ্ছে 70। তো 70কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এনকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? n/2 মান হচ্ছে 70/2। তাহলে এই মানটা আসছে হচ্ছে n/2 এর মান হচ্ছে কত? 35। তো আমরা দেখি এই সারণীতে 35-এর অবস্থান কত? 6 + 10, 16 + 16, 32। তার মানে 32 + 20, 52। এই ঘরে হচ্ছে আমরা 35-এর মানটাকে, অর্থাৎ এই যে
গণসংখ্যা 35, ক্রমোদ্দীপ গণসংখ্যা 35 এর অবস্থান বা n/2 এর অবস্থান। n/2 এর যে মানটা 35, এই 35 যখন আমরা এই গণসংখ্যাকে যোগ করতে করতে যখন এই ঘরে আসি, তখন আমরা এর মধ্যে 35কে খুঁজে পাই। তাহলে এই যে ঘরটা, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর যে পূর্ববর্তী, অর্থাৎ মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা, তার পূর্ববর্তী সকল সংখ্যাগুলোকে যোগ করলে, অর্থাৎ সবগুলো গণসংখ্যাকে যোগ করলে আমি যে মানটা পাই সেটা হচ্ছে এফসি। তাহলে 6 + 10, 16 + 16 কত হয়? 32। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 32। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, যেখানে 32 দেখতে পাচ্ছ। আচ্ছা, প্রচুরক শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে f1 / f1 + f2 এর মান কত? আচ্ছা, প্রচুরক শ্রেণী কি? প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের এই যে সারণীটা দেয়া আছে, এই সারণীতে গণসংখ্যা সর্বাধিক কোথায়? গণসংখ্যা সর্বাধিক হচ্ছে এখানে 20। তাহলে 20 থেকে যখন আমি সামনের, অর্থাৎ পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করব, সেটা হচ্ছে f1, আর 20 থেকে যখন আমি পরবর্তী গণসংখ্যা বিয়োগ করব, তখন হবে f2। তাহলে আমি একটু মানটা বের করে দেখাই। তাহলে f1 = 20 - 16 = 4, আর f2 সমান কি পাচ্ছি? 20 - 13 = 7। তাহলে এখন এই মানটা বের করি। আছে কি? f1 / f1 + f2। তাহলে f1 এর মান কত? f1 এর মান হচ্ছে 4, আর f2 এর মান f1 + f2, তার মানে হচ্ছে এখানে 4 + 7, তাহলে 4/11। তো এটাকে আমি ভগ্নাংশ আকারে দেখাই দিই। 4/11 মানটা কত পাচ্ছি? মানটা পাচ্ছি 0.36। তাহলে 0.36 হলো আমার এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। দেখো, ঘতে 0.36 দেখা যাচ্ছে। আমরা 17 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 17 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, 256 + 128 + 64 .. ধারাটির কোন পদ 1/4? অর্থাৎ n এর মানটা বের করতে হবে, পদের সংখ্যা বা কততম পদের মানটা বের করতে হবে। তাহলে এখানে ধারার প্রথম পদ এর মান হচ্ছে 256। সাধারণ অনুপাত আর এর মানটা কীভাবে বের করতে হয়? আর এর মানটা যে কোনো একটা পদ নাও, তুমি তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করে দাও। যদি তুমি 128 নাও, তাকে ভাগ করবা 256 দ্বারা, ভাগ করলে পাচ্ছি কত? হাফ। এই হাফ হচ্ছে আমার এখানকার আর এর মান। তো হাফ যদি আর এর মান হয়, আর এর মান কত ছিল? a = এখানে ছিল হচ্ছে 256। আমাকে নির্ণয় করতে হবে, আর শেষ পদের মান এখানে কত? 1/4। আমাকে নির্ণয় করতে হবে কিসের মান? আমাকে নির্ণয় করতে হবে n এর মান। তাহলে বা পদের সংখ্যা। তাহলে পদের সংখ্যার সূত্র আমরা জানি a⁴n-1। তো a⁴n-1, এটা হচ্ছে আমার পদের সংখ্যা। এই যে ধারাটি আছে, সেই ধারাটি, এই ধারাটির বিস্তৃতি দেখো, এই ধারাটি চলতে চলতে কোন পর্যন্ত যাবে? এই 1/4 পর্যন্ত যাবে। তার মানে এই যে পদের সংখ্যাটার বিস্তৃতি হবে 1/4 পর্যন্ত। এখন আমরা একটু সমাধান করি। তো এখানে এর মান আমি জানি 256, আর আর এর মান হচ্ছে হাফ। আর এর পরিবর্তে বসিয়ে দিলাম হাফ, আর এর উপর পাওয়ার আছে n-1 = 1/4। এখন এই যে 256 এই সকল সংখ্যার সাথে গুণ আকারে ছিল, আমি ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে n-1 = 1/4 এর সাথে এটা গুণ করলে হবে 1024। এখন দেখো এখানকার বেজ কত? এখানকার বেজ হচ্ছে হাফ। তাহলে আমার কাজ হচ্ছে ওই পাশেরও বেজটাকে আমি হাফ করে দিব। তাহলে n-1 = বেজ হচ্ছে এখানে কত? হাফ। হাফ বেজ করে দিই। আচ্ছা, এখানে সংখ্যাটি ছিল কত? সংখ্যাটি ছিল হচ্ছে 1024, মানে 1024, কিন্তু আমি লিখেছি কত? 2। যদি আমি এখানে পাওয়ার 10 দিয়ে দিই, অর্থাৎ হাফের উপর পাওয়ার যখন 10 হয়, তখন এই সংখ্যাটা 1/1024 হয়। এখন এ পাশের বেজ এবং এ পাশের বেজ যেহেতু মিলে গেছে, আমি বেজ দুইটাকে বাদ দিয়ে দিই। দিয়ে দিলে কি পাচ্ছি? n-1 = 10। সুতরাং n = 10। এই যে 1 ছিল মাইনাস, ও পাশে গেলে প্লাস হয়ে যাবে। 10 + 1 11। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ n এর মান বা পদের সংখ্যা। তাহলে 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। দেখো এখানে 11 আছে। আমরা 18 নম্বর প্রশ্নটি খেয়াল করি। দেখো একটা চিত্র দেয়া আছে এখানে, PQR একটা ত্রিভুজ এবং তার মাঝে একটা সরলরেখা আছে ST। প্রশ্নে বলা হচ্ছে ST সমান্তরাল QR। এই QR সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে ST। তাহলে নিচের শর্তগুলো আমরা একটু খেয়াল করি। দেখো 1 নম্বরে বলা হচ্ছে PS = SQ।
পি এস ইস টু এস কিউ, এখানে আছে পিটি ইস টু টি আর। এখানে দেখো যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে কিউ আরটা হচ্ছে একটা যে কোনো বাহু, আর এসটি হচ্ছে তার সমান্তরাল সরলরেখা। তাহলে এই সরলরেখাটি ত্রিভুজের অপর দুই বাহু অর্থাৎ পি কিউকে এবং পি আরকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে পি এস ডিভাইডেড বাই এস কিউ ইকুয়ালস টু পি টি ডিভাইডেড বাই টি আর। এই তথ্যটি কিন্তু সঠিক। এখন দেখো পিএসটি, ত্রিভুজ পিএসটি এই ছোট ত্রিভুজটা, আর ত্রিভুজ পি কিউ আর এরা সমকোণী অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ এদের প্রত্যেকটি কোণ সমান। দেখো পি কোণটা এখানে কমন, পি কোণটা হচ্ছে এখানে কমন কোণ, এখানে কিউ কোণ আর এখানে এস কোণটা সমান হবে, কারণ এরা সমান্তরাল সরলরেখা আর এটা তাদের ছেদক, এগুলো অনুরূপ কোণ। একই রকমভাবে এটা সমান্তরাল সরলরেখা, এটা তাদের ছেদক, এই কোণের অনুরূপ কোণ এই কোণ, তার মানে এটার সমান এটা, আবার এটার সমান এটা। তাহলে বলাই যায় ত্রিভুজ পিএসটি ও ত্রিভুজ পি কিউ আর সদৃশকোণী। এই তথ্যটিও সঠিক। 3 নম্বর তথ্যে বলা হচ্ছে কি এসটি ইকুয়ালস টু হাফ কিউ আর। এসটি ইকুয়ালস টু হাফ কিউ আর কোনোভাবেই এটা সমান হবে না, কারণ কি এখানে যদি আমাদেরকে বলতো যে এস হচ্ছে পি কিউয়ের মধ্যবিন্দু আর টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, তাহলে এটা হাফ হতো। যেহেতু এটা এরকম কোনো শর্ত নেই, তাহলে এই এসটি এর মান কোনোভাবেই কিউ আর এর অর্ধেক হতে পারে না। তাহলে এই তথ্যটি ভুল। তাহলে 1 এবং 2 হচ্ছে আমার এখানকার সঠিক উত্তর। 1, 2 কোথায় আছে? আছে কতে। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, যেখানে আমরা 1, 2কে পাবো। আমরা 19 নম্বর প্রশ্নটি খেয়াল করি। নিচের কোণটির একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে। নিচের কোণটি, দেখো অনেকগুলো চিত্র আছে, একটা চিত্র, দুইটা, তিনটা, চারটা চিত্র। একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে এই চিত্রটি, অর্থাৎ গ নম্বর হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। 19 নম্বর প্রশ্নের উত্তর গ। নিচের তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। নিচের তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা একটা তথ্য দেখতে পাচ্ছি এখানে, যে তথ্যের আলোকে আমাকে কি করতে হবে? 20 ও 21 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখন একটা চিত্র দেখো, তুমি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজ কিউ, প্রথমে একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি। এই এবিসি ত্রিভুজের এই সি বিন্দু থেকে আর একটা সরলরেখা হচ্ছে পি কিউ, এই সি কিউ। এই সি কিউ সরলরেখা আবার এ বি এর সমান্তরাল, এখানে বলছে পি এ সমান্তরাল হচ্ছে সি কিউ, মানে এই সরলরেখাটি এই সরলরেখার সমান্তরাল। ওকে, আর এখানে বলা হচ্ছে এ বি ইজ গ্রেটার দ্যান এসি, মানে এই বাহুটা এই বাহুর চেয়ে বড়। এখানে দুইটা কোণের কোণ এক্স থিটা অর্থাৎ দুইটা কোণ সমান, তার মানে হচ্ছে এ বিন্দু থেকে যে সরলরেখা এপি তা হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ডক। এই তথ্যটুকু আমি মোটামুটি চিত্র থেকে বুঝতে পারলাম। এখন নিচের কোণটি সঠিক, তা আমরা দেখি নিচের কোণটি সঠিক। দেখো প্রথমে বলছে কি এ সি ইস টু এ বি, এ সি ইস টু এ বি ইকুয়ালস টু পি সি ইস টু পি বি। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের এটা হলো একটা বাহু, এই বাহুর নাম হচ্ছে সি কিউ, আর এই হচ্ছে আরেকটা বাহু, দেখো এটার নাম হচ্ছে এপি। এই এপি বাহুটা আসলে সি কিউ বাহুর সমান্তরাল। তা আমরা একটু আগেই যেটা করলাম যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে যদি অপর অনুপাতে বিভক্ত করে, তাহলে এ সি বাই এ বি ইকুয়ালস টু পি সি বাই পি বি। দেখো এখানে হওয়া ছিল এ সি বাই এ বি, আসলে এ সি বাই এ বি। এখানে আমরা এইটা হচ্ছে যে এসি যে বাহুটা, এসি বাহুটা এখানে এবি বাহুর সমান দেখাচ্ছে, আসলে এসি বাহুটা এখানকার এই বাহুটার সমান, এই বাহুটা আবার এই বাহুটার সমান, সেই শর্তে এবার এটা সমান। এই যে একটা আমাদের পাঠ্য বইয়ের একটা জ্যামিতি 14 অধ্যায়ের, যেখানে তোমার অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত একটা উপপাদ্যের প্রমাণ সেখানে আমরা দেখেছি। তো এখানে আমরা প্রমাণ করেছিলাম যে তোমার হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহুকে অনুপাতে বিভক্ত করবে এবং এই বাহুটা এই বাহুটার সমান হবে। তাহলে এই বাহুটা সমান আবার এইটা, আবার তাহলে এরা পরস্পর সমান। তাহলে এসি ইস টু এ বি বা বি এ ইকুয়ালস টু পি সি ইস টু পি বি। এই তথ্যটি কিন্তু সঠিক। তো যদি এই তথ্যটি সঠিক হয় তাহলে পরবর্তী তথ্যগুলো আর দেখতে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক।
আমরা 21 নম্বরটি প্রশ্নটি খেয়াল করি যে চিত্র অনুসারে, এই চিত্র অনুসারে কি হচ্ছে, কোণ এ সি কিউ, কোণ এ সি কিউ অর্থাৎ এই কোণটা, কোণ এ সি কিউ এই কোণটা সমান কোণ সি এ পি, সমান কোণ সি এ পি এই কোণটা। দেখো আমি তো বলেছি যে এই রেখাটার এটা হলো সমান্তরাল সরলরেখা, আর এই রেখাটা কিন্তু তাদের ছেদক। তো ছেদকের বিপরীত দিকে এবং সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে যে কোণ উৎপন্ন হয় তাহলে একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান আমরা জানি, তাহলে এই তথ্যটি কিন্তু সঠিক। আবার দেখো এরা দুইটা কিন্তু সমান্তরাল সরলরেখা, এইটা হচ্ছে আবার তাদের ছেদক। তো এখানে বিএপি, কোণ বিএপি এই যে কোণটা সমান কোণ এ এ কিউ সি, এ কিউ সি এই কোণটা সমান, কারণ কি এরা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ পরস্পর সমান, তাহলে এই তথ্যটিও সঠিক। এখন দেখো ত্রিভুজ ক্ষেত্র এ বিপি, এ এ বিপি এই ত্রিভুজটা আর ত্রিভুজ ক্ষেত্র এ সিপি এই ত্রিভুজটা, এদেরকে পরস্পর সমান বলা হচ্ছে না, আসলে সমান না, কারণ এখানে দেখো শর্ত কি এ বিটা এসির চেয়ে বড়, তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হতে পারে না, এই তথ্যটি ভুল। তাহলে 1 এবং 2 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, কারণ কতে দেখতে পাচ্ছি আমরা 1 এবং 2। আমরা 22 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যাবে বা রম্বস অঙ্কন করা সম্ভব। রম্বসের পরিসীমা না আঁকা যাবে না, রম্বসের পরিসীমার সাথে একটি কোণ দেয়া থাকলে রম্বসটা আঁকা যেত, একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে রম্বস আঁকা যাবে। তাহলে যেহেতু সঠিক উত্তর পেয়ে গেছি আর পরবর্তী উত্তরগুলো দেখার প্রয়োজন নাই, তাহলে 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 23 নম্বর প্রশ্ন আছে কি লগ 3, যেখানে লগের বেজ হচ্ছে 3 আর কিউব রুট 3 ইন্টু রুট 3 এটা হচ্ছে পাওয়ার, তাহলে এখানে সমান সমান কত মানটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটাকে আমি একটু সমাধান করি যে লগ 3 ভিত্তিক লগ, এখানে পাওয়ারটা হচ্ছে কিউব রুট 3 ইন্টু রুট 3। আচ্ছা, তাহলে লগ 3, এখানে এই কিউব রুটকে তুলে দিতে পারি আমি 1/3 দিয়ে, 1/3 যখন পাওয়ার দিব তখন এই মানটা আসলে উঠে যাবে, ইন্টু এই যে রুটকে আসলে হাফ পাওয়ার দিলে রুট উঠে যায়, তাহলে লগ 3, এখানে দুইটা 3 থেকে যখন আমি একটা 3 লিখব তখন 1/3, এই যে গুণের জন্য একটা যোগ চিহ্ন হয়ে যাবে হাফ, তাহলে লগ 3, এখানে লসাগু করব, লসাগু কত 2 এবং হচ্ছে 3-এর লসাগু হচ্ছে 6, তাহলে এখানে ভাগ করলে 2 বার যায়, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 বার যায়, তাহলে 2 1-কে 2 যোগ ভাগ করলে যায় 3 বার, 3 1-কে 3, তাহলে লগ 3, এখানে যোগ করলে কত হয় 5/6। তো লগের নিয়ম অনুযায়ী এই যে পাওয়ারের উপর যে পাওয়ারটা এটা সামনে চলে আসতে পারে, তাহলে 5/6 লগ 3, যেখানে লগের বেজ আর হচ্ছে পাওয়ার যদি সেম হয়ে যায় বা মিলে যায় তাহলে এইটার মান হচ্ছে 1, এটা মান হচ্ছে 1, তাহলে 5/6 ইন্টু 1, তাহলে হচ্ছে কত 5/6, 5/6 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, দেখো এখানে 5/6 দেখতে পাচ্ছি। আমরা 24 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে 35 - 2x - x² উৎপাদকের বিশ্লেষণ রূপ কোনটি। তাহলে এটাকে আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ করি, 35 - 2x - x²। তো এখন এই 35কে বসিয়ে দিলাম, এই যে মাঝের এক্সটাকে 2xটাকে আমি ভেঙে দিব, ভেঙে 7x + 5x আকারে লিখতে পারি। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7x থেকে 5x বাদ দিলে থাকবে -2x - x²। দেখো 7 আর হচ্ছে 5-এর গুণফল হচ্ছে 35, আর এখানে x² সাথে সহগ হচ্ছে 1 গুণ 35 হবে 35, 7 এবং 5 গুণ করলে হবে 35, এবং 7 থেকে 5 বিয়োগ করার পর থাকবে কত -2। এখন একটু কমন নেওয়ার পালা, আমি একটু কমন নেব, এখান থেকে কী কমন যায় 7, যদি আমি 7 কমন নিই তাহলে 7 দিয়ে 35কে ভাগ করলে হয় 5, -7 কমন নেয় তাহলে এখানে আছে x, প্লাস এখান থেকে 5 কমন যায়, যদি 5 কমন নিই তাহলে এখানে থাকে x, এখানে থাকে হচ্ছে, এখান থেকে কমন নেব হচ্ছে x, কি কমন যায় x কমন যায়, যদি x কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে 5, প্লাসে মাইনাসে মাইনাস, x যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে x², দুইটা x, তাহলে আরও একটা x থাকবে। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে 5 - x, 5 - x, আমি আরেকবার কমন নেব 5 - x, আর এখানে হবে 7 + x, 5 - x × 7 + x হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। তাহলে দেখি এটাকে কোথায় খুঁজে পাওয়া যায়, 5 - x আর হচ্ছে 7
প্লাস এক্স, 7 প্লাস এক্স 5 মাইনাস এক্স, অর্থাৎ 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, যেখানে আমি 5 মাইনাস এক্স এবং 7 প্লাস এক্সকে 7 প্লাস এক্স এবং 5 মাইনাস এক্সকে দেখতে পাচ্ছি। এটা আমাদের সঠিক উত্তর। আমরা 25 নম্বর প্রশ্নটি খেয়াল করি। দেখো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু √7 ইন্টু ওয়াই সমীকরণের সমাধান সেট কোনটি? আচ্ছা, √7y, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু √7y। আচ্ছা, এই ওয়াই স্কোয়ারকে কি চাইলে আমরা এরকম ওয়াই ইন্টু ওয়াই আকারে লিখতে পারি, √7 ইন্টু ওয়াই। এ পাশের একটা ওয়াই এবং এ পাশের একটা ওয়াইকে বাদ দেওয়া যেতে পারে, কারণ এটা গুণ, এ পাশে যে ভাগ হয়ে যাবে উপর নিচে কাটাকাটি হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের একটা মান পাচ্ছি হচ্ছে √7। এখন দেখো এটাকে অন্যভাবেও সমাধান করা যায়। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু √7y। ওয়াই স্কোয়ার, এই যে √7y, এটাও যদি পক্ষান্তর করি সামনে প্লাস চিহ্ন, এ পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাই √7 ইন্টু ওয়াই সমান 0। এখান থেকে কী কমন নিতে পারি? কমন নিতে পারি হচ্ছে ওয়াই। যদি ওয়াই কমন নিই তাহলে ওয়াই মাইনাস √7 ইকুয়ালস টু 0। এই যে ওয়াইয়ের সাথে ওয়াই মাইনাস √7 এই যে গুণের সম্পর্কে আছে, এটাকে ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে। আমরা জানি শূন্যর সাথে কোনো কিছু ভাগ করলে শূন্য হয়ে যায়। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 বাই ওয়াই মাইনাস √7। তাহলে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তার মান হবে কত? 0। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0। দেখো ওয়াইয়ের দুইটা মান বের করছি, ওয়াইয়ের দুইটা মান, একটা হচ্ছে √7 আর একটা হচ্ছে 0। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে দুইটা, 0 এবং √7। তো 0 এবং √7 কোথায় আছে? 25 নম্বর প্রশ্নের এই গতে দেখতে পাচ্ছি 0 এবং √7। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো পরবর্তী কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করি। দেখো PQR, ত্রিভুজ PQR সমবাহু হলে, এই ত্রিভুজটাকে সমবাহু দেখানো হচ্ছে। তাহলে চিত্রানুসারে নিচে কিছু তথ্য দেয়া আছে। এখানে বলছে কি যে QS ইকুয়ালস টু RS, QS ইকুয়ালস RS। দেখো এখানে কিন্তু সিম্বল দেয়াই আছে যে QS ইকুয়ালস RS, অর্থাৎ এই বাহুটার সমান এই বাহুটা হবে। তো তথ্য সঠিক। কোণ PQR, কোণ PQR সমান 30 ডিগ্রি। এই কোণটার মান বলা হচ্ছে 30 ডিগ্রি। না, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, সেই শর্তে এটাও হবে 60 ডিগ্রি, কিন্তু এখানে বলা হচ্ছে 30 ডিগ্রি, মানে এই তথ্যটি সঠিক না। এখন দেখো PS লম্ব QR, PSটা QR এর উপর লম্ব। দেখো এই কোণ থেকে যদি এই বাহুর উপর একটা সরলরেখা টানা হয়, সেই সরলরেখাটি যদি ত্রিভুজের এই বাহুটাকে, অর্থাৎ QR বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারে, তাহলে এটা লম্ব হবে, এবং এটা সমান দুই ভাগে ভাগ করবে সেটা প্রশ্নের শর্ত দেয়া আছে। তাহলে বলা যায় যে PSটা হচ্ছে QR এর উপর লম্ব। তাহলে এই তথ্যটিও সঠিক। তাহলে 26 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 কোথায় দেখা যাচ্ছে? 1 এবং 3 পাচ্ছি আমরা খতে। তাহলে 26 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 27 নম্বর প্রশ্নটি খেয়াল করো, যেখানে একটা আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, আয়তক্ষেত্র। এই চতুর্ভুজটি আয়তক্ষেত্র ABCD, আয়তক্ষেত্রটির কর্ণ দ্বয় পরস্পরকে অবিন্দু ছেদ করে, ছেদ বিন্দু হচ্ছে O, অর্থাৎ AC কর্ণ এবং BD কর্ণ ছেদ বিন্দু হচ্ছে O। OP সমান কত দেয়া আছে? 4 সেন্টিমিটার। O থেকে P পর্যন্ত কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আচ্ছা, O থেকে এ পর্যন্ত কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। দেখো হলে BC এর মান চাচ্ছে, অর্থাৎ BC এই বাহুটার মান চাচ্ছে। এই BC আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত দিকের বাহু, অর্থাৎ দৈর্ঘ্যগুলো পরস্পর সমান, প্রস্থগুলো পরস্পর সমান। তাহলে এই BC অথবা AD এদের মান আসলে সমান হবে। আবার একই রকমভাবে AB আর হচ্ছে CD মানও পরস্পর সমান হবে। এখন দেখো এই বাহুটার মান কত দেয়া? 4 দেয়া। এটাকে যদি আমি আর একটু টেনে দিই, তাহলে এ পাশে বাড়াই দিলে এটাও হবে 4। তাহলে এই বাহুটার মান যদি হয় 8 সেন্টিমিটার, তাহলে এইটাও কিন্তু 8 সেন্টিমিটার, বা এবির মানটাও 8 সেন্টিমিটার। ওকে, তাহলে এবির মানটা আমি জানি, তাহলে এই মানটা জানি। এখন এইটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের একটি কর্ণ অপর কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এ পাশে যদি 5 সেন্টিমিটার থাকে, তাহলে এই পাশেও 5 সেন্টিমিটার থাকবে। তাহলে এই AC কর্ণ বা BD কর্ণ দুইটারই মান সমান, এটাও 10 হবে, এটাও 10 হবে। তাহলে এখান থেকে আমরা BDর মান জানি 10, BD সমান হচ্ছে 10। এবার দেখো এটার মান বের করেছি কত? 8। তার মানে এখানে সিডির মান হচ্ছে কত? সিডির মান হচ্ছে 8, বিডির মান 10, সিডির মান 8। এখন এই ত্রিভুজটা খেয়াল করো,
একটা সমকোণী ত্রিভুজ কিন্তু এটা। তো এই বাহুর মান জানো তুমি, এই বাহুর মান জানো, এই বাহুর মানটা অবশ্যই বের করা যাবে পিথাগোরাসের সূত্র দিয়ে। তো পিথাগোরাসের সূত্র দিয়ে আমি মানটা বের করতে পারবো। তো পিথাগোরাসের সূত্রটা কি, যে অতিভুজের বর্গ করব, তাহলে অতিভুজটা এখানে বিডি, তো বিডি এর বর্গ করলাম সমান লম্বার ভূমির বর্গের সমান। এখানে ভূমিটা হচ্ছে ডিসি আর লম্ব হচ্ছে বিসি, এবং সেই বিসির মানটা হচ্ছে আমাকে বের করতে হবে বিসি স্কোয়ার। তাহলে আমরা এখন দেখি যে এখানে বিডির মান কত, বিডির মান হচ্ছে 10, তাহলে 10-এর উপরে স্কোয়ার করে দিই, করলাম 10-এর উপরে স্কোয়ার। বিসির মান কত, ডিসির মান হচ্ছে, ডিসি বা সিডি আসলে একই জিনিস, এর মান হচ্ছে 8, করলাম 8-এর উপরে স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে 10-এর স্কোয়ার করলে কত হয়, 100, আর এখানে 8-এর স্কোয়ার করলে কত হয় 64 প্লাস বিসি। আচ্ছা, এখানে 100 মাইনাস 64কে যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে 64 মাইনাস হয়ে যাবে, -64 ইকুয়ালস টু বিসি স্কোয়ার। তাহলে 100 থেকে যদি আমি 64 বিয়োগ করি তাহলে থাকে কত, 36 ইকুয়ালস টু বিসি। এই বিসির যে স্কোয়ারটা এই পাশে আসলে কিন্তু রুট হয়ে যায়, তাহলে 36-এর রুট করলে কত পাচ্ছি 6। তাহলে বিসির মান কত, এই বিসির মান হচ্ছে এখানে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আমরা 28 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করি। দেখো এখানে দুইটা সমীকরণ জোড় দেয়া আছে। এখন এই দুইটা সমীকরণ দেখো, এই এক্স, এখানে এক্সের সহগ হচ্ছে 1, এখানে এক্সের সহগ হচ্ছে 2, তাহলে 1/2 এখানে এক্সের সহগ সমান, এখানে ওয়াইয়ের সহগ কত, এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে 2, আর এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে 4, তাহলে এখানে ওয়াইয়ের সহগ -2, এখানে হচ্ছে -4 ইকুয়ালস টু, এখানে হচ্ছে ধ্রুবপদের মান 5, আর এখানে ধ্রুবপদের মান কত 10। তো এটাকে আমরা যদি একটু হিসাব করি তাহলে কি পাবো, দেখো যে হাফ, এটা মাইনাস মাইনাস কেটে যায়, এখানেও ভাগ করা যায় হাফ, এটা হচ্ছে এখানে 5 একে 5, আর এখানে 5 দুগুণে 10, সবগুলো মান পরস্পর সমান। যদি সবগুলো মান পরস্পর সমান হয় তাহলে সমীকরণ জোটটি সামঞ্জস্য, এটা ঠিক আছে। সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল, এই তথ্যটিও সঠিক। সমীকরণ জোটের অসংখ্য সমাধান আছে, এটাও সঠিক। 3টা তথ্যই সঠিক, এবং 3টা তথ্য যেখানে আমি সঠিক পাচ্ছি সেটা হবে আমার এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে আমি 3টা তথ্যকেই সঠিক দেখতে পাচ্ছি। আমরা 29 নম্বর প্রশ্ন এখন খেয়াল করি। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকায় 3 বছরের সরল মুনাফা কত? বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকায় 3 বছরের সরল মুনাফা কত? আচ্ছা, এখানে সরল মুনাফার মূলধনটা হচ্ছে 500 টাকা, সময় হচ্ছে 3 বছর, আর মুনাফার হার 5%। তাহলে আমরা কিন্তু জানি যে সরল মুনাফা সূত্র I ইকুয়ালস টু PRN, I ইকুয়ালস টু PRN। এখানে P হচ্ছে মূলধন, এখানে আমাদের মূলধন হচ্ছে 500 টাকা, তাহলে লিখে দিতে পারি 500 ইন্টু আর এর মান কত পার্সেন্ট, 5%, মানে R ইকুয়ালস টু 5%, তাহলে 5/100 লেখা যায়। তাহলে এখানে 5/100 ইন্টু এন এর মান কত, 3 বছর, তাহলে এন এর পরিবর্তে লেখা যায় 3 ইয়ার্স। দুইটা শূন্য কেটে দিতে পারি, 5 5 কত হয় 25, আর 3 25 হয় 75, 75। এই 75 টাকা হচ্ছে 5% হারে 500 টাকায় 3 বছরের সরল মুনাফা। তাহলে 29 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 75 টাকা। আমরা 30 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 30 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো নিচের কোনটি মূলদ সংখ্যা, আমাদের প্রত্যেকটি মূলদ সংখ্যাকে হিসাব করে দেখতে হবে। তো আমি ক নাম্বারটাকে প্রথমে একটু হিসাব করি, যে এখানে আছে কি তোমার 18/32। আমরা কিন্তু চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে √9 × 2, আর এখানে 32কে লেখা যায় 16 × 2। দেখো এখন এই যে 9-এর যদি আমি রুট করি তাহলে হয়ে যায় কত, 3/3 × √2। এখানে 16-এর যদি রুট করি তাহলে কত হয় 4, আর এই 2-এর উপর রুট থাকবে √2। দেখো এই √2 কেটে যায়, তাহলে মানটা কত হয় 3/4। আমার বলেছে কি মূলদ সংখ্যার কথা, তাহলে এটাই মূলদ সংখ্যা। যেহেতু মূলদ সংখ্যা পেয়ে গিয়েছি, পরবর্তী উত্তরগুলো আমার আর দেখার প্রয়োজন নেই। তাহলে 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, যেখানে উত্তর হবে 3/4, আর 3/4 তো এর মধ্যে আছে। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।